আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি যমুনা টেলিভিশনের খবর দেখানোর জন্য। ৩৫০ কোটি টাকার লাগেজ ভ্যান প্রকল্প এখন রেলের গলার কাঁটা। এক যাত্রায় খরচ ৯ লাখ, আয় ৩৬০ টাকা। পণ্য পরিবহনে আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের। আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই। আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। ফ্যাসিস্টের দোসররা গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, অভিযোগ আমির খসরুর। বিএনপি ক্ষমতায় আসলে বিপুল কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস। ইসলামী আন্দোলনে মহাসমাবেশে আসার সময় মুন্সিগঞ্জের হাসারায় বাস ট্রাক সংঘর্ষে ৪ কর্মী নিহত, আহত ১৫ জন। সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল। বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। উত্তরের জেলায় অভিযানেও মিলছে না সুফল, অভিযোগের তীর মিল মালিকদের দিকে। বড় কোম্পানি করে এরা সিন্ডিকেট করে, এদের সিন্ডিকেটের মাধ্যমে বাজার বেড়ে গেছে। ঈদের ছুটির কারণে হচ্ছে আমাদের প্রোডাকশন কিছুটা বন্ধ ছিল, সে কারণে হচ্ছে সাপ্লাই চেইন কিছুটা হচ্ছে ব্যাহত হচ্ছে। বান্দরবানের নিজ গ্রামে ফিরেছে বম জনগোষ্ঠী। কুকিচিনের সহিংসতায় বাস্তুচ্যুত হয় তারা। আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সুতরাং প্রচুর পরিমাণ বম পরিবার যারা পলাতক রয়েছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। কম খরচে নিরাপদে কৃষি পণ্য পরিবহন আর এ থেকে রেলওয়ের আয় বাড়ানোর গল্প শুনিয়ে ৩৫৮ কোটি টাকা খরচ করে নেওয়া লাগেজ ভ্যান প্রকল্প এখন গলার কাঁটা। লাভ তো দূরের কথা, উল্টো আয় কমেছে। ট্রেনে কৃষি পণ্য পাঠানোতে কোনো আগ্রহ নেই কৃষক আর ব্যবসায়ীদের। ৯ লাখ টাকা খরচ করে এক যাত্রায় রেলের আয় মাত্র ৩৬০ টাকা। এত টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো নিয়ে এখন বিপাকে রেলওয়ে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা, ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা কৃষি পণ্যের বিশেষ এই ট্রেনটির। ডিমের কয়েকটি খালি খাঁচা ছাড়া আর কোনো পণ্য নেই। পথে ১৪টি স্টেশনে ওঠেনি কোনো কৃষি পণ্য। রেলওয়ের হিসেবে ওই যাত্রায় খরচ হয় ৮,৯৬,৪৩২ টাকা, বিপরীতে আয় মাত্র ৩৬০ টাকা। এই ঘটনা গেল বছরের ২৬ অক্টোবরে। এরপর পঞ্চগড় থেকে খুলনা রুটেও চালানো হয় বিশেষ এই ট্রেন, সেখানেও গচ্চা। তাই সপ্তাহখানেক পর বন্ধ বিশেষ এই ট্রেন। এদিকে খালি যায় ট্রেন, আর ওদিকে নিয়ম করে কৃষিপণ্য ঠিকই পরিবহন হচ্ছে ট্রাকে। লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি কেজি পণ্যের ভাড়া ২ টাকা ৩৬ পয়সা, অন্য পথে ১ টাকা ৬৮ পয়সা থেকে ২ টাকা ৯৪ পয়সা। তারপরও কৃষক আর ব্যবসায়ীদের ট্রেনে কেন এত অনীহা? টাকা খরচ কম, হ্যাঁ। এখান থেকে কেনার পরে সরাসরি আমরা ট্রাক লোড দেবো, ট্রাক লোড দেওয়ার পর ডাইরেক্ট চলে যাবে আমার মুকামে। আর আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে। পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি। এই পিরিয়ডের আগের পিরিয়ডে আমলি পিরিয়ডে আসছে, মানে এখানে এনে রাখা হয়েছে। মানে এগুলো কি চালুই হয় নাই? না, এখনো চালু হয় না। মাছ, ডিম, দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা, তাই ৩,৫০,০০০ টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা। এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে। এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল ৬৪০ কেজি সবজি। সেখানে খরচ হয়েছিল ২ লাখ টাকা, আর রেল আয় করেছে মাত্র ১,৫০০ টাকা। প্রশ্নটা হচ্ছে, কোনো রকমের সমীক্ষা কি আদৌ হয়েছিল? অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন?
আর সেই প্রকল্পে অনুমোদনী বা কারা দিলেন, বাস্তবায়ন কারা করলেন? 2023-এর সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই বছর 3 ধাপে রেলের বহরে যুক্ত করা 125 ভ্যানের মধ্যে এখন চলছে 47টি। আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা। যারা পিক আপ করতে পারে তারা পিক আপে আসে। আচ্ছা, এগুলো কি মানে পার্টি তারা হচ্ছে আপনার কম মাল এগুলো টেনে দেয়। আচ্ছা, মানে প্রতিদিনই কি মাল আসে? প্রতিদিনই মাল, এমন অল্প 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 অল্প। মাত্র 20 কেজি মাল আসছে না? জি, কার্টুনে 20 কেজি। কার্টুনে মাত্র 20 কেজি মাল এসেছে। একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম। এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে। প্রকল্পের সমীক্ষা আর অনুমোদন সময়কার রেলওয়ের 2 মহাপরিচালকই এখন অবসরে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রশ্ন, বাজার যাচাই হয়নি কেন? কমার্শিয়াল চাহিদা না থাকলে আমরা চালাতে না চালাই। এগুলোও তো লস করছে। হ্যাঁ, মালামাল না আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই না। এই প্রজেক্টগুলো নেয় কারা? এগুলো আসলে প্রপোজাল যায় না। আসলে শুনেন, একা কারো দায় বলা যাবে না, এটা টোটালি একটা সিস্টেমে নেওয়া হয় আর কি। প্রজেক্টগুলো যখন নেওয়া হয় মানে সেখানে পলিটিক্যাল বিবেচনাও থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে অনেকে সদুদ্দেশ্যও থাকতে পারে যে, কিন্তু এটা হয়ে গেছে আর কি, ক্যালকুলেশনটা বা হয়তো হয়ে গেছে, মানে কি বলে ব্যয়বহুল হয়ে গেছে। আগে যেমন মানে আমরা ঘুমায় থাকলেও লোকজনই আসতো, এখন আমরা ঘুমায় থাকলে লোকজন আসবে না, কেননা তারা অল্টারনেট সোর্সটা পেয়ে গেছে, যেটা হচ্ছে প্রাইভেট সোর্স এবং ডোর টু ডোর সার্ভিস। একই প্রশ্ন রেলের এখনকার অতিরিক্ত মহাপরিচালকের কাছেও। আসলে কি এক এক সময় তো এক এক রকমের পলিসি হয়, চিন্তা চেতনা এক এক রকম হয়। অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর ফরিদ উদ্দিন খান বলছেন, পণ্য পরিবহনে রেলওয়েকেই যেতে হবে কৃষকের দ্বারে, না হলে ডেমো ট্রেনের মতো এই প্রকল্পও শেষ। সরকার বলে দিলে এটা করতে হবে, ফলে তারা নামমাত্র কিছু অফিসিয়াল ডকুমেন্ট করে বলে সেটা চালু করে দিল। রেল কর্তৃপক্ষ যদি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একদম মানে ফার্ম গেট থেকে, অর্থাৎ জমি থেকে যদি এইগুলো সংগ্রহ করতো কৃষকের কাছ থেকে, এবং তার কাছে পৌঁছে দিলেই তার আর চিন্তা থাকতো না, তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু করা সম্ভব হতো। যেটা প্রাইভেটাইজেশনে গেলে সম্ভব, সেটা রেল নিজে কেন? হ্যাঁ, এখানে হলো লোকবলটা কিন্তু মেন। এমনই আরও 2টি প্রকল্প, ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো ট্রেন। সেগুলোরও অভিজ্ঞতা একই রকম হওয়ায় এবছর কোরবানিতে চলেনি ক্যাটল ট্রেন, আর আমের মৌসুমেও চলছে না ম্যাঙ্গো ট্রেন। ডেমো ট্রেনের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেটি ছিল রেলের আরেক ফরমায়েশি প্রকল্প। সেখানে গচ্চা গিয়েছিল 650 কোটি টাকা। আর এবার আরেক ফরমায়েশি প্রকল্প, এই লাগেজ ভ্যান, যেখানে গচ্চা যেতে বসেছে 350 কোটি টাকা। রেল কর্তৃপক্ষ এখন এই লাগেজ ভ্যানগুলোকে প্রাইভেটাইজেশনে দিতে যাচ্ছে। দেখার অপেক্ষা বেসরকারি খাতে গিয়ে আদৌ কি উঠে আসবে এই 350 কোটি টাকা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে গত 17 বছরে ধ্বংস করেছে, এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের মানুষের চিন্তাধারায় পরিবর্তন হয়েছে, এখন আর আগের মতো রাজনীতি করলে হবে না। আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে ব্যবসাকে গণতন্ত্রায়ন করতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলে আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। তা আমরা চাই বাংলাদেশে একটি সার্বজনীন ব্যবসার পরিবেশ তৈরি হোক। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন, 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামায়াত। 1 জুলাই দেশব্যাপী অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া। 8 থেকে 15 জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন দলের নেতারা। আর 16 জুলাই শহীদ আবু সাইদ দিবসে রংপুরে আলোচনা সভা থাকবে। আর 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত। এ সময় গোলাম পরওয়ার বলেন, জাতির কাছে জুলাই সনদ তৈরি করা সরকারের প্রতিশ্রুতি রয়েছে।
এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো সংগঠিত করবে, আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাআল্লাহ সহায়তা করবে। মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, অন্তত 15 জন আহত হয়েছেন। ঢাকা ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে বাসে করে আসছিলেন কর্মী সমর্থকরা। শ্রীনগরের হাসারায় পৌঁছালে এই দুর্ঘটনা হয়। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। যশোর থেকে হামদান এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রওনা দিয়েছিলেন দলটির কর্মী সমর্থকরা। শ্রীনগরের হাসারা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই আছড়ে পড়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে। ঘটনাস্থলে যে 2 জন মারা গেছে, আমাদের একজন হলো আমাদের বাংলাদেশ যশোর সদর থানা শাখা নওপাড়া ইউনিয়নের সভাপতি জনাব জালাল, একজন উনি ওই নওপাড়া ইউনিয়নেরই নওদাটা গ্রামের মানুষের আব্দুল খান। ঘটনাস্থলে প্রাণ হারান বাসের 2 যাত্রী জালাল উদ্দিন ও জিল্লুর রহমান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে প্রাণ হারান আরেক যাত্রী আব্দুল আলিম ও হেল্পার হাসিব। এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। দুর্ঘটনা কবলিত দুটি যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আহত বাকি 15 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 3 দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল 10টায় দলটির প্রথম অধিবেশন শুরু হয়, আর আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় মূল অধিবেশন শুরু হবে। তবে সকাল 10টা থেকেই দেখা গেছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের ঢল, এবং মূলত সংস্কার, বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এই মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশটি কভার করবেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি আছেন সেখানে। রাব্বি, এই মহাসমাবেশ তো দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা আমরা যেমনটি জেনেছি, আপনি সমাগম কেমন দেখছেন? আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় এই মহাসমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও সারা দেশ থেকে নেতাকর্মীরা আসলে ভোরেই চলে এসেছেন। আমরা দেখেছি সকাল 10টার মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু নেতাকর্মীরা এসে বসে গেছেন এবং তারা তাদের নেতাকর্মীদের, তাদের যে প্রধান নেতৃবৃন্দ আছেন এই সংগঠনটির, তাদের বক্তব্য শোনার জন্য তারা এখানে বসে গেছেন। এবং 10টার পর থেকে কিন্তু এই মূল মঞ্চে নেতৃবৃন্দরা, জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন এবং তাদের যে মূল যে দাবি, আপনি জানেন যে দাবি কিন্তু তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে ভোট হতে হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে। মানে আপনি জানেন যে এই সংখ্যানুপাতিক বলতে তারা যেটি বোঝাচ্ছে যে এই দলটি অনেক পুরনো দল এবং অনেক জনপ্রিয় দল এবং অনেক ভোট পেয়ে থাকে, তারপরেও তারা সংসদে আসলে আসন পান না বা সংসদে তাদের প্রতিনিধি থাকে না। সেই রকম শুভঙ্করের ফাঁকে যেন না হয়, আসলে ভোটের শতকরা হার হিসেবে যেন সংসদের প্রতিনিধিত্ব থাকে, সেই দাবিতে তারা কিন্তু আজকের এই মঞ্চে মূল দাবিটি বলে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে জুলাই হত্যার বিচার করতে হবে এবং সেই সাথে যে সংস্কার যে চলছে, সেই চলমান সংস্কার সেটি চালিয়ে যেতে হবে। কোনোভাবে তাড়াহুড়ো করে যেন তেনভাবে একটি নির্বাচন তারা চাচ্ছে না বৃষ্টি, তারা চাচ্ছে সুন্দর নির্বাচন, বস্তুনিষ্ঠ নির্বাচন এবং সেই সাথে গণহত্যার বিচার এবং মিথ্যা যে মামলা, সেই মামলা প্রত্যাহার করতে হবে। মোট কথা নির্বাচনী পরিবেশ হবে একটি সুন্দর দেশের মাধ্যমে এবং যেখানে সব দল তাদের চাওয়াগুলো আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ রাব্বি। চালের বাজারে নৈরাজ্য ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চালানো হচ্ছে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান, কিন্তু ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না। ধানের বাজার চড়া এই অজুহাতে চালের দাম বাড়ানো হচ্ছে, যদিও এখন কৃষকের গোলায় ধান নেই,
15 দিনের ব্যবধানে রাজধানীতে প্রতি বস্তা মিনিকেটের দাম 400 টাকা বেড়েছে। বিয়ার 28 ও পাইজাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। দোকানীদের অভিযোগ, অস্বাভাবিক মুনাফা লুটছেন মিল মালিকরা। দেশে বার্ষিক চালের চাহিদা 3,80,00,000 থেকে 90 লাখ টন। মোট চাহিদার প্রায় 60 ভাগই পূরণ হয় বোরো মৌসুমের আবাদে। বাকিটা আসে আমন আর আউশ থেকে। মাত্র 1.5 মাস আগে বোরোর বাম্পার ফলন তুলেছে কৃষক। স্বাভাবিকভাবেই প্রতি বছর মৌসুমের এই সময়টাতেই চালের দাম সহনীয় থাকে, কিন্তু এবছর বাজার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাম্পার ফলনের পরও কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। ঈদুল আজহার পর গত 2 সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মিনিকেট সহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। বোরোর এই ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। দাম আগের চেয়ে কম্পারেটিভলি কমার কথা, তো সেই জায়গায় দাম বাড়তেছে, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না খুব স্বাভাবিক। এবং ব্যাক ইন্ডে মেবি কোনো একটা মানে সিন্ডিকেট বা কিছু একটা কাজ করতেছে। আষাঢ় মাসে চাউলের দাম এইভাবে বাড়ে না। আষাঢ় ভাদ্র আশ্বিন কার্তিক, তখন ওই দিকে যাই ডাল সিজনে বাদ চাইলে বাজারটা একটু বাড়তি থাকতো। এবার কিন্তু হঠাৎ করে বাড়ি গেছে চালের দাম। আগে যে দামে কিনতাম তার চেয়ে একটু চড়া। অভিযান হইলে একটু চালের দাম কমতে পারে, এটাই স্বাভাবিক। রাজধানীর বাজারগুলোতে গত 15 দিনের ব্যবধানে প্রতি বস্তা মিনিকেটের জন্য 400 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিয়ার 28 ও পাইজামের জন্য প্রতি বস্তায় বাড়তি দিতে হবে 200 টাকা পর্যন্ত। মানভেদে 1 কেজি মিনিকেটের জন্য দিতে হবে 80 থেকে 90 টাকা। 60 থেকে 65 টাকা কেজি নিচে মিলছে না মাঝারি মানের চাল। খুচরা ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ, বেসুমার মুনাফা লুটছে মিল মালিক ও গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান। দাম তো শর্ট হওয়ার কোনো প্রশ্ন উঠে না, তো কেন হঠাৎ করে বাড়বো? তাদের কারণে বাড়া হয়েছে, বড় বড় মেল কারণে, বড় কোম্পানির কারণে। এরা সিন্ডিকেট করে, এদের সিন্ডিকেটের মাধ্যমে বাজার বেড়ে গেছে। এখন সিজন ঈদের পরে আরও দাম কমবে, কিন্তু এখন মেলাররা, কর্পোরেট কোম্পানিগুলা সিজনের প্রথমে চালগুলা, ধানগুলা কিনা গোডাউনজাত করে রাখা, বাজারটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে তারা ইচ্ছামতো দাম বাড়ে। চালের বাজার সহনীয় রাখার জন্য গত বৃহস্পতিবার অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ। তবে এই অভিযানের কোনো সুফল মেলেনি, এমন অভিযোগ করছেন রাজধানীর পাইকারি বিক্রেতারা। এর জন্য মিলগেট ও গুদাম পর্যায়ে তদারকির দুর্বলতাকেই দায়ী করছেন তারা। ওনারা কিন্তু ঢাকার বাজারে মনিটরিং করে, কিন্তু মেলে বিভিন্ন বড় বড় কোম্পানিকে ওখানে মনিটরিং করা দরকার। চাপাইতে গেলে মুজাম্মেল, ইরফান, মঞ্জুর, সাগর, মফিজ, এই কয়েকজন মিলে মনে করেন যে চালের দামটা বাড়াইছে। ঈদের টানা ছুটিতে ব্যাহত হয়েছে উৎপাদন, আর বৃষ্টিপাতের জন্য মান নষ্ট হয় মনপ্রতি ধানের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। অন্যদিকে বড় বড় প্রতিষ্ঠানের কারসাজিতে বাজার আরও অস্থির হয়েছে। দাম বৃদ্ধির জন্য এমন যুক্তি তুলে ধরছেন মিল মালিকরা। মান নষ্ট হওয়ার কারণে ধানের দাম মাসখানিকের ব্যবধানে প্রায় 100 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে ঈদের ছুটির কারণে হচ্ছে আমাদের প্রোডাকশন কিছুটা বন্ধ ছিল, সে কারণে হচ্ছে সাপ্লাই চেইনে কিছুটা হচ্ছে ব্যাহত হচ্ছে। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এটা হচ্ছে অ্যাভেলেবল হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, বিভিন্ন ধরনের চিকন ও মাঝারি মানের চালের দাম গত 1 বছরের ব্যবধানে 7 থেকে 10% পর্যন্ত বেড়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন মাহবুবুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি। যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনায় বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশু দিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে না। এবং as such, no, you cannot remove somebody for no fault of his. As such তাহলে কিছু যদি হয় তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে, হবে, তাকে মানে বিভিন্নভাবে যেটা নিয়ম অনুযায়ী, নিয়ম পদ্ধতির মাধ্যমে সব করতে হবে, কিন্তু ইউ ক্যানট ডিমান্ড লাইক দ্যাট। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুবই কষ্টকর মনে হয়েছে। আগামীকালকের থেকে যদি আপনার কাস্টম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, এবং সেই অবস্থায় অর্থনীতির কী অবস্থা হবে? ব্যাংকের ওই এনপিএল, নন পারফর্মিং লোনস কোথায় যাবে? তারপরে আপনার এক্সপোর্ট কোথায় যাবে? এক্সপোর্টের কোথায় যাবে? বায়ার কোথায় যাবে? আপনার রেডিমেড গার্মেন্টের উপরে আপনি 83% উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট। তো সেইটা যদি বন্ধ হয়ে যায়,
তারপরে আসতেছে লেদার, তারপরে আসতেছে ফার্মাসিউটিক্যাল, তো সেরামিক, তো ওগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায়? পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। তো অ্যাজ সাচ এই ধরনের একটা মানে আত্মঘাতী মানে সিদ্ধান্ত এনবিআরের অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত। তারাও তো এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানে মানুষ। অ্যাজ সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ অ্যান্ড কাম টু এ নেগোসিয়েশন টেবল অ্যান্ড ডিসাইড হোয়াট এভার ইট ইজ। তারপরে কোনো রিফর্মে কেউ না কেউ একটু এফেক্টেড হয়, শুধু এনবিআরের রিফর্ম না, যে কোনো রিফর্মে। কিন্তু তাই বলে স্বার্থান্বেষী যদি কেউ মানে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর এগোতে পারবো না। এনবিআরে যে অচলাবস্থা চলছে এরই পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের একটি সম্মেলন চলছিল এবং সেখানে মাহবুবুর রহমান কথা বলছিলেন, সরাসরি দেখছিলেন আপনারা। ঢাকা দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি, উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশা বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক এই অটোরিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্য কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থার কথাও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে 2 সিটির প্রশাসকরা জানান, আগস্টের প্রথম থেকে চলাচল করবে নতুন এই রিকশার চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়। আর এই উদ্যোগের ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে 2টা সিটি কর্পোরেশনের 2টা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের 2 সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী রোড মার্চের দ্বিতীয় দিনে ফেনী থেকে যাত্রা শুরু হয়েছে। নিউমোরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা এবং রাখাইন করিডোর উদ্যোগ বন্ধের দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান। পরে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ বের করা হয়। আমেরিকার নাম না নিয়ে তারা এখন দুবাই ভিত্তিক যে কোম্পানির কথা বলছে, আসলে তাদের কোনো দক্ষতা নাই, এটা তারা আমেরিকার লোকজন দিয়ে এটা চালায়। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দফায় দফায় আলোচনা চলছে। গত বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্টন লিঞ্চ। এই বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই পক্ষই দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো থেকে চলে যাওয়া বম পরিবারগুলো নিজ ভিটে মাটিতে ফিরে আসলো। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শত শত বম পরিবারকে যার যার গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। কুকিচিনের সহিংসতা এবং পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর এসব পরিবার বাস্তুচ্যুত হয়। নিজের বাড়িতে ফিরতে পেরে সন্তুষ্ট বম জনগোষ্ঠীর মানুষ। বান্দরবানের সহকর্মী বাটিং মার্মাকে সাথে নিয়ে আরেক সহকর্মী মনিরুল ইসলাম বিস্তারিত জানাচ্ছেন। ঠিক 1 বছর আগে বান্দরবানের ঐতিহ্যবাহী বোমপাড়া সুংসাংপাড়ার দৃশ্য যেন নিষিদ্ধ উপত্যকা, কেউ কোথাও নেই, শুনশান চারদিক। বোম জনগোষ্ঠীর ডজনখানিক গ্রাম ঘুরে যমুনা টেলিভিশনের তখনকার অনুসন্ধান ছিল নিজ এলাকা ছেড়ে পাশের দেশ কিংবা অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বোমরা। পাহাড়ি জনপদের এভাবে এলাকা ছাড়া নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা। 1 বছর পর সেই সুংসাংপাড়া সহ অন্যান্য বোম গ্রামের দৃশ্য বদলেছে। কোলাহল ফিরেছে গ্রামগুলোই, নিজের ভিটেমাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ঘরবাড়ি ও আবাদের জমি এখন নষ্ট হয়েছে, তাই শুরু করতে হবে নতুন করে। আগে আমাদের শান্তিতে ছিল না, কারণ এখানে সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল। 2-3 বছর ধরে
তারা থাকতে পারে নাই। শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। নিজের রুম পরিষ্কার করতে পারছি, আমরা ভালোভাবে এখন থাকছে। সেনাবাহিনীর তথ্য বলছে এ পর্যন্ত বান্দরবান জেলায় 28টি বোমপাড়ায় 122টি পরিবার ফিরে এসেছে। জনসংখ্যার হিসেবে 328। এর মধ্যে সবচেয়ে বেশি দার্জিলিং পাড়ায় 22 পরিবার, খেমতাই বা জোরবারং পাড়ায় 16, বাকলাই পাড়ায় 15, ক্যাপলং পাড়ায় 9, কানা পাড়ায় 7, মুলফি পাড়ায় 7, রামথার, সিমক্লাংপি ও পাইন্দুপাড়ায় 5টি করে পরিবার ফিরেছে। এছাড়া জেলার প্রতিটি বোমপাড়ায় 2 থেকে 3টি করে পরিবার ফেরত এসেছে। 1 বছর আগে ওই যে কেনেফে যোগদান করছে, আমার পরিবার সহ শান্তি করা থাকার জন্য মা বাপ থেকে আমি ফিরে আসছি। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, প্রাণের ভয়ে মিজোরামে ইতিমধ্যে গিয়েছিল, তারাও ফিরতে শুরু করেছে। অস্থিরতার জেরে পালিয়ে যাওয়া বোম পরিবারগুলোকে ফেরত আনতে আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। আশেপাশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সুতরাং প্রচুর পরিমাণ বোম পরিবার যারা পলাতক রয়েছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে পারাতে। কুকিচেন সহিংসতার কারণে শুধু বোম সম্প্রদায় নয়, এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান। জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ। সম্প্রতি রুমার বগালেক, থানচির একটি এলাকা খুলে দেয়া ও বোম পরিবারগুলো ফিরিয়ে আনার মধ্য দিয়ে বার্তা আসলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এগিয়েছে অনেক দূর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ। আগুনে পড়ল ঢাকার কেরানীগঞ্জের একটি প্যাকেজিং কারখানা। সকালে উপজেলার চুনকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায় ভাড়া বাসায় দীর্ঘদিন ধরেই প্যাকেজিং কারখানাটি চলছিল এবং সকালবেলা হঠাৎ করেই সেখানে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবছর শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই স্লোগানে দিবসটি পালিত হচ্ছে। সকালবেলা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বজ্রপাত নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজনটি ছিল। বক্তারা এতে জানিয়েছেন বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই নিরাপদ নয়। জনসচেতনতামূলক অনেকগুলি মেসেজ পাঠিয়েছি, যাতে সেগুলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার করা হয়। আমরা জেলা প্রশাসকদেরও এই জন্য অনুরোধ করেছি, যাতে আমরা জানতে পারি যে আমরা বুঝতে পারি যখন বজ্রপাত হবে তখন যাতে আমরা গাছের নিচে না থাকি, আমরা খোলা জায়গায় থাকলে আমরা কি করব, আমরা যদি নিকটবর্তী কোনো শেড থাকে সেখানে যেতে পারি। পদ্মাপাড়ে বালুমহল ঘিরে চলছে সশস্ত্র মহড়া। নাটোরের লালপুরের ইজারাদারের দাবি, চাঁদার দাবিতে ব্যবসায় বাধা দিচ্ছেন পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর এক প্রভাবশালী। প্রশাসনে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী, তবে অভিযুক্ত ব্যক্তি তা অস্বীকার করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ঈশ্বরদীতে পদ্মাপাড়ের সারাঘাট এলাকা, উত্তোলন করা বালুর স্তূপ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে সেখানে ঘোরাফেরা করছে কয়েকজন। প্রকাশ্যে চলছে সশস্ত্র মহড়াও। পদ্মা নদীতেও দেখা মিলল সেই অস্ত্রধারীদের। বাধা দেওয়া হয় নৌপথে বালু পরিবহনে। এসব ঘটনা কিছুদিন আগের। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। পার্শ্ববর্তী নাটোরের লালপুরে রয়েছে দিয়ার বাহাদুরপুর বালুমহাল। গেল 3 জুন সেখান থেকে উত্তোলনে 1 বছরের অনুমতি পেয়েছে মোল্লা ট্রেডার্স। ইজারাদারের অভিযোগ, এরপর থেকেই প্রতিদিন চাঁদা দাবি করছেন ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু। কখনো নৌপথে বালু পরিবহনে বাধা, কখনো বা বালু রাখার স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে তার লোকজন। জাকারিয়া পিন্টু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নৌকাপাতি আসতে দিচ্ছে না কো, আর প্রতিদিন 5 লক্ষ টাকা করে চাঁদা চাইছে। এক নৌকা বালু কাটতে পারি নাই, বিভিন্ন সন্ত্রাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না। বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই তখন হচ্ছে আমাদের উপরে অতর্কিতভাবে সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে। অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাহিনী হিসাবে টল দেয় এবং মাঝেমালার উপর হামলা ও আক্রমণ করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু। তার দাবি, অস্ত্রধারীরা ইজারাদারের লোকজন। এখানে টনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিচ্ছে। বিভিন্ন কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না, অথচ এরাই উল্টা আবার এইসব উদ্বেলন করতেছে কেন আমি জানি না। বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাটোরের জেলা প্রশাসক।
ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। এই বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। আশ্বস্ত করতে চাই কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। নাটোরে শুধু লালপুরেই পদ্মা নদীতে একটি বালুমহাল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের সামরিক শিল্প স্থানান্তর করছে ইরান, এমন দাবি করেছে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ইরিয়ানি। তার দাবি, উত্তরাঞ্চলীয় সাদা ও হাজ্জা প্রদেশ এবং রাজধানী সানার আশপাশে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় রয়েছে তেহরান। এই পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হিসেবে দেখছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে অস্ত্র সরবরাহের বিষয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো, তবে এবার তাদের বিরুদ্ধে এসেছে আরও গুরুতর অভিযোগ। হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোয় তেহরান স্থানান্তর করছে নিজের সামরিক সরঞ্জাম। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল ইরিয়ানি এক এক্স পোস্টে করেছেন এমন দাবি। তার দাবি, হুতি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় সাদা ও হাজ্জা প্রদেশ এবং রাজধানী সানার আশেপাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে তেহরান সরকার। অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ এডেন উপসাগর, বাব আল মানদেব প্রণালী ও লোহিত সাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ। আলী রিয়ানি বলেন, হুতিদের যে সামরিক উৎপাদন সক্ষমতার কথা বলা হয়ে থাকে তা আসলে মিথ্যে। তাদের ক্ষেপণাস্ত্র হামলার পেছনের মূল হোতা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তার অভিযোগ, ইয়েমেনকে এক বিপজ্জনক বাস্তবতার মাঝে ঠেলে দিচ্ছে তেহরান, যার ফলে দেশটি হয়ে উঠছে মিসাইলের ঘাঁটি, নিষিদ্ধ কর্মসূচির পরীক্ষাগার এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে ইয়েমেনি তথ্যমন্ত্রী বলেন, যদি এই পরিস্থিতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, শুধু ইয়েমেন নয়, হুমকির মুখে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চল এবং বিশ্ব বাণিজ্য। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শিল্পে আন্তর্জাতিক চাপের মুখে ইয়েমেনকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চাইছে তেহরান, আর নিজেদের রাজনৈতিক ও সামরিক অবস্থান মজবুত করতে এতে সায় জানিয়েছে হুতিরাও। রেজবানা সাইমা, যমুনা নিউজ।